গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, গত কয়েকটা ক্লাস ধরে কিন্তু আমরা তোমাদের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে বইতে, বায়ুমণ্ডল, সেখান থেকে আমাদের কিন্তু পড়াশোনা শুরু করেছিলাম, তাই তো? সেখানে আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে কিন্তু জেনে এসেছি। কি কি জেনেছি বলো তো? ভেরি গুড। বায়ুমণ্ডলের যে ধারণা সম্পর্কে জেনেছি, বায়ুমণ্ডলের আর কি জেনেছি? উপাদান সম্পর্কে জেনেছি। বায়ুমণ্ডলের যে স্তরবিন্যাস রয়েছে, সেই স্তরবিন্যাস সম্পর্কে জেনেছি। এছাড়া বিশ্ব উষ্ণায়ন, তাপমণ্ডল, উষ্ণতা, এগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত জেনে এসেছি। এবং গত ক্লাসে আমরা বায়ুর চাপ বলয় ও বায়ু প্রবাহ নিয়ে কিন্তু ক্লাস শুরু করেছিলাম, তাই তো? সেখানে আমরা কেবল 7টা যে বায়ুচাপ বলয় রয়েছে তার নামগুলো সম্পর্কে জেনেছিলাম। এবং আজকের ক্লাসে আমি তোমাদের সাথে এই যে বায়ুচাপ বলয়গুলি রয়েছে 7টি, সেইগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ও বায়ু প্রবাহ কি বা বায়ু প্রবাহর কারণ কি, সেই সম্পর্কেও কিন্তু আজকের এই ক্লাসটা, অর্থাৎ বায়ু চাপ বলয় ও বায়ু প্রবাহ থেকে যে সেকেন্ড পার্টটা তোমাদের সাথে আলোচনা করবো বলেছিলাম, সেই পার্টটা। দেখো, গত ক্লাসের পড়াগুলো নিশ্চয়ই তোমরা মনোযোগ দিয়ে শুনেছো, তাই তো? তাহলে কয়েকটা প্রশ্ন করছি, তোমরা গত ক্লাসের পড়া কিন্তু কেমন মনে আছে চটজলদি একটু দেখে নি। বলো তো, এই যে বায়ু প্রবাহ, এই বায়ু প্রবাহ কাকে বলে? বলো, বায়ুমণ্ডল কাকে বলে বলো? ভেরি গুড। কি বললে? যে অদৃশ্য গ্যাসীয় আবরণ, অতি সূক্ষ্ম ধূলিকণা এবং জলীয় বাষ্প যে পৃথিবীকে বেষ্টন করে আছে এবং তার মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কিন্তু পৃথিবীর চারিদিকে আবর্তিত হচ্ছে, তাকে আমরা কি বলবো? বায়ুমণ্ডল। তাই তো? এই বায়ুমণ্ডলের প্রধান 3টি কিন্তু উপাদান আছে। কি কি তোমাদের মনে আছে? ভেরি গুড। গ্যাসীয় উপাদান, ধূলিকণা এবং জলীয় বাষ্প। তাহলে এই 3টি প্রধান উপাদান নিয়েই কিন্তু বায়ুমণ্ডলের গঠন হয়েছে। গ্যাসীয় উপাদান, বিভিন্ন রকম গ্যাস থাকে আমাদের এই বায়ুমণ্ডলে, তাই তো? তাহলে তোমরা এখন আমাকে বলো যে বায়ুমণ্ডলে সব থেকে বেশি কোন গ্যাসটি রয়েছে? ভেরি গুড, নাইট্রোজেন। কত পার্সেন্ট রয়েছে? 78.08% কিন্তু বায়ুমণ্ডলে কি রয়েছে? নাইট্রোজেন। তার ঠিক পরেই রয়েছে কি? অক্সিজেন। সেটি কত পার্সেন্ট? ভেরি গুড, 20.96% কিন্তু বায়ুমণ্ডলে রয়েছে অক্সিজেন। এছাড়া আর যে গ্যাসগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই সামান্য পরিমাণে রয়েছে। আর্গন, নিয়ান, হিলিয়াম, জেনান, এছাড়া কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, মিথেন, ওজোন, সালফার ডাই অক্সাইড, এগুলো কিন্তু বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদানের মধ্যে পড়ছে। তোমরা আমাকে বলো যে আহ, বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় যে গ্যাসগুলি, সেগুলির নাম কি? 4টি প্রধান নিষ্ক্রিয় গ্যাস কিন্তু বায়ুমণ্ডলে রয়েছে। তাহলে সেই বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় গ্যাসগুলির নাম কি বলতো? ভেরি গুড। নিয়ন, হিলিয়াম, জেনন আর কি? ক্রিপ্টন। তাহলে এই যে 4টি অংশ রয়েছে বা 4টি গ্যাস রয়েছে, এগুলো কিন্তু বায়ুমণ্ডলকে তেমন ভাবে কি করে? নেই, বেশি নেই, খুবই সামান্য পরিমাণে। তাই জন্য এগুলোকে কিন্তু বলা হয় নিষ্ক্রিয়। আচ্ছা, এরপরে আমরা বায়ুমণ্ডলের স্তর বিন্যাসও পড়েছিলাম। বলতো, কোন স্তরকে বায়ুমণ্ডলের ক্ষুব্ধ মণ্ডল বলা হয়? ট্রপোস্ফিয়ারকে। ভেরি গুড। বলতো, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারকে, তাই না? তাহলে এই যে ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সব থেকে নিম্ন স্তর, তাহলে বায়ুমণ্ডলের যে ঊর্ধ্ব স্তর, সেই স্তরটির নাম কি? ভেরি গুড, ম্যাগনেটোস্ফিয়ার। আচ্ছা স্টুডেন্ট, তোমাদের মনে আছে যে বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা কত কিলোমিটার অবধি ধরা হয়ে থাকে? 10,000 কিলোমিটার অবধি কিন্তু ধরা হয়ে থাকে, তাই না? তাহলে নিচের যে দুটি স্তর রয়েছে, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার, তাই না? এই যে মাঝখানে যে অঞ্চলটা দিয়ে একে ভাগ করা হয়েছে বা যে রেখার দ্বারা একে ভাগ করা হয়েছে, তাকে কি বলা হয়? ভেরি গুড, ট্রপোপজ, তাই তো? আচ্ছা, তোমরা
ওজোন স্তরের নাম শুনেছিলে, বলতো এই ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে লক্ষ্য করা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে, তাই না? আচ্ছা, এই যে ওজোন স্তর তোমরা জেনেছো, বর্তমানে কিন্তু ওজোন স্তর ধ্বংস হচ্ছে। তোমরা আমাকে বলবে এই ওজোন ধ্বংসকারী গ্যাসগুলি কি কি? বলো। ভেরি গুড। ক্লোরোফ্লোরোকার্বন, হ্যালান, মিথেন, নাইট্রাস অক্সাইড, এগুলো কিন্তু সবই হলো কি ওজোন ধ্বংসকারী গ্যাস। এই ওজোন ধ্বংসের ফলে বর্তমানে পৃথিবীতে কি কি প্রভাব পড়ছে বা কার কার উপরে এর প্রভাব পড়ছে? ভেরি গুড। জলবায়ুর উপর প্রভাব পড়ছে, সমগ্র প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ বা উদ্ভিদ এবং প্রাণী সবার উপরেই কিন্তু এর প্রভাব পড়ছে, ক্ষতিকর প্রভাব। দেখো, সূর্যের যে অতি বেগুনি রশ্মি থাকে, সেই রশ্মিটা শোষণ করে কে? ভেরি গুড, ওজোন স্তর। ফলে এই ওজোন স্তর যদি ফুটো হয়ে যায় বা গহ্বর সৃষ্টি হয়, তাহলে কিন্তু সূর্যের সেই অতি বেগুনি রশ্মি সরাসরি আমাদের এই ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে। ফলে নানাবিধ মানুষের রোগ, যেমন ক্যান্সার, চোখের রেটিনার সমস্যা ইত্যাদি সমস্যাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। উদ্ভিদের ক্ষেত্রেও তাই। উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু তার পাতায় ক্লোরোফিলের অভাব লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে উদ্ভিদ কিন্তু খাদ্য উৎপাদনটা কমিয়ে দিচ্ছে। এছাড়া জলবায়ু পরিবর্তনে কিন্তু বিরাট বড় ভূমিকা নিচ্ছে এই ওজোন স্তর। আচ্ছা, এরপরে আমরা আর কি পড়েছিলাম, যে বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে, তাই তো? এই যে বায়ুমণ্ডলের তাপ, একটাকে বলা হয় কার্যকরী সৌর বিকিরণ, আর একটা বলা হয় নিষ্ক্রিয় সৌর বিকিরণ। বলতো কত পার্সেন্ট কার্যকরী সৌর বিকিরণ? ভেরি গুড, 66% হচ্ছে কার্যকরী সৌর বিকিরণ। এবং নিষ্ক্রিয় সৌরতাপ কত? ভেরি গুড, বাকি যে 34% সেটি নিষ্ক্রিয় সৌরতাপ। কারণ এটি কিন্তু পৃথিবীতে ভূপৃষ্ঠে প্রবেশ করছে এবং কোনো রকম ভাবে ভূপৃষ্ঠকে উত্তপ্ত না করে পুনরায় মহাশূন্যে ফিরে যাচ্ছে। তাই একে কিন্তু বলা হয় নিষ্ক্রিয় সৌরতাপ। একেই কিন্তু বলা হয় পৃথিবীর অ্যালবেডো। এটাও কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে যে পৃথিবীর অ্যালবেডো কাকে বলা হয়। আচ্ছা, এই যে আমরা এবারে উষ্ণতা পড়লাম, এই তাপমাত্রা পড়লাম, এই যে উষ্ণতার পরিমাপের এককগুলি কি তোমাদের মনে আছে? মনে আছে, কি কি বলতো? সেলসিয়াস, ফারেনহাইট এবং রোমান স্কেল। তাহলে এই প্রথম যে দুটি স্কেল রয়েছে, অর্থাৎ সেলসিয়াস এবং ফারেনহাইট, এই দুটির মাধ্যমে কিন্তু সমগ্র পৃথিবীতে এখন উষ্ণতা কত তার সঠিক ব্যাখ্যা কিন্তু পাওয়া যায়। তোমরা বলো তো যে ফারেনহাইট স্কেলের ঊর্ধ্বাঙ্ক কত? ভেরি গুড, 212 ডিগ্রি ফারেনহাইট। এবং নিম্নাঙ্ক কত? বলো। বাহ, খুব ভালো বলেছে যে 32 ডিগ্রি ফারেনহাইট। স্টুডেন্ট, বায়ুমণ্ডলের কি সব জায়গায় তাপমাত্রা একই রকম থাকে বা উষ্ণতা কি একই রকম থাকে? থাকে না। কোথাও উষ্ণতা বেশি থাকে, কোথাও আবার কম থাকে, তাই না? তাহলে বায়ুমণ্ডলে উষ্ণতার যে তারতম্য, সেটা কিন্তু লক্ষ্য করা যায়। এর কারণগুলি কি কি তোমাদের মনে আছে? বলো তো। ভেরি গুড। সূর্যরশ্মির পতন কোণ, অর্থাৎ সূর্য যে অঞ্চলে লম্বভাবে কিরণ দেয় সেখানে উষ্ণতা বেশি, এবং যে অঞ্চলে তির্যকভাবে কিরণ দেয় সেখানে কিন্তু উষ্ণতা কম। আর কি পড়েছিলে তোমরা? উচ্চতা। ভেরি গুড। তাহলে উচ্চতা কি? উচ্চতা কিন্তু প্রতি 1000 মিটার উচ্চতায় বা 1 কিমি উচ্চতায় কিন্তু তাপমাত্রা 6.4 ডিগ্রি হারে কিন্তু কমতে থাকে, তাই তো? এটা আমরা জেনেছি গত ক্লাসে। তাহলে উচ্চতা, এছাড়া হচ্ছে স্থলভাগ ও জলভাগের বন্টন, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্নতা, নগরায়ন, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ প্রভৃতির জন্য কিন্তু বায়ুমণ্ডলের যে উষ্ণতার তারতম্য, সেটি কিন্তু আমরা লক্ষ্য করি, তাই তো? আচ্ছা, এরপর আমরা পড়েছিলাম তাপমণ্ডল। তাপমণ্ডল কয় ভাগে ভাগ করা যায় বলতো? 3 ভাগে। ভেরি গুড, কি কি? উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল আর হিমমণ্ডল। এই যে উষ্ণমণ্ডল, এটি কোন অঞ্চলে লক্ষ্য করা যায় বলতো? ভেরি গুড, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিন্তু এই উষ্ণমণ্ডলটা লক্ষ্য করা যায়। কারণ কি? সূর্যরশ্মি কিন্তু এই নিরক্ষীয় অঞ্চলে সবসময় লম্বভাবে কিরণ দেয়, ফলে সেখানের কিন্তু উষ্ণতাটা অন্যান্য অঞ্চলের তুলনায় অনেকটাই বেশি থাকে, তাই সেটি কিন্তু উষ্ণমণ্ডল। আবার তোমরা পড়েছো হিমমণ্ডল। হিম কথার অর্থ কি? বরফ। তাহলে এই হিমমণ্ডল কোন কোন অঞ্চলে লক্ষ্য করা যাবে? ভেরি গুড, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অঞ্চল কিন্তু হলো এই হিমমণ্ডলের অন্তর্গত। আচ্ছা, আমরা গ্রিনহাউস গ্যাস পড়েছিলাম।
বা বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে পড়েছিলাম। বিশ্ব উষ্ণায়নের ফলে বর্তমানে তার কি কি প্রভাব আমরা লক্ষ্য করছি বলতো? ভেরি গুড, সমুদ্রের জলতল বৃদ্ধি পাচ্ছে, তাই না? এছাড়া আর কি হচ্ছে, যে মেরু অঞ্চলের বরফ কিন্তু গলছে। এছাড়া উচ্চ পার্বত্য অঞ্চলে যে রয়েছে হিমালয় পর্বত, রকি, আন্দিজ, এই যে উচ্চ অংশে বরফ রয়েছে বা হিমবাহ রয়েছে, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বরফে পরিণত হচ্ছে। অদক্ষিণ অর্থাৎ বৃষ্টিপাতের ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে। যে সময় বৃষ্টিপাত হওয়ার কথা ছিল না তখন বৃষ্টি হচ্ছে। অর্থাৎ বৃষ্টি কিন্তু নির্দিষ্ট সময়ে হচ্ছে না। এছাড়া কৃষি পদ্ধতির পরিবর্তন, এল নিনো, লা নিনা, এগুলোর প্রভাব কিন্তু আমরা গত ক্লাসে পড়েছি। আর আমরা পড়েছিলাম যে বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ সম্পর্কে। গত ক্লাসে আমরা বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ শুরু করেছিলাম। তোমরা আমাকে বলো তো, যে বায়ুচাপের একক মাপা হয় কিসের মাধ্যমে? ভেরি গুড, বায়ুচাপের একক কিন্তু মাপা হয় মিলিবার স্কেলে, তাই তো? আচ্ছা, এই যে বায়ুর চাপ, এবারে পরিমাপক যন্ত্রগুলি কি কি? চারটে প্রধান পরিমাপক যন্ত্র ছিল কি কি? বায়ুর চাপ, তাহলে সেই বায়ুর চাপ পরিমাপক যন্ত্রগুলি কি কি বলতো? ভেরি গুড, যে টরিশিলি ব্যারোমিটার আর 14 ব্যারোমিটার। নাম্বার 3 কি? অ্যান্ড্রয়েড ব্যারোমিটার। এবং নাম্বার 4 হচ্ছে ব্যারোমেট্রিক অল্টিমিটার। তাহলে এই যে চারটি প্রধান বায়ুর চাপ মাপার যন্ত্র রয়েছে, সেগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তোমরা আমাকে বলো বলো যে উচ্চতা অনুযায়ী, যেখানে হেলিকপ্টার, বিমান, এরোপ্লেন এগুলো চলাচল করে, সেখানে বায়ুর চাপ মাপার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়ে থাকে? বলো। ভেরি গুড, ব্যারোমেট্রিক অল্টোমিটার যে রয়েছে, সেগুলোতেও কিন্তু বর্তমানে এই হেলিকপ্টার, বিমান, এগুলোতে কিন্তু বায়ুর চাপ পরিমাপ করা হয়ে থাকে। আর আমরা কি পড়েছিলাম গত ক্লাসে? বায়ুর চাপের যে তারতম্য, তার কারণগুলো সম্পর্কে পড়েছিলাম। সেখানেও আমরা পড়েছিলাম উষ্ণতা, উচ্চতা, জলীয় বাষ্প, পৃথিবীর আবর্তন, স্থলভাগ ও জলভাগের বন্টন সম্পর্কেও কিন্তু জেনেছিলাম। দেখো, সমচাপ রেখা, এই শব্দটাও কিন্তু গত ক্লাসে আমরা পড়েছি, তাই না? এবং গত ক্লাসে আমরা এই সমচাপ রেখা অব্দিই পড়াশোনা করেছিলাম। তারপর থেকে আজকের ক্লাসটা শুরু হবে। তোমরা আমাকে বলো, এই সমচাপ রেখা কাকে বলে? বা, যে কোনো নির্দিষ্ট সময়ে ভূপৃষ্ঠের সমচাপযুক্ত যে স্থানগুলি রয়েছে, তাকে মানচিত্রে যে রেখার দ্বারা আমরা দেখাচ্ছি, তাকে আমরা কি বলবো? সমচাপ রেখা। এর মাধ্যমে কি কি হয় বা এর গুরুত্ব কি? ভেরি গুড, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা কোনো নির্দিষ্ট স্থানের উষ্ণতার তারতম্যের যে কারণ বা উষ্ণতা কতটা রয়েছে, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জানতে পারছি। আচ্ছা, বায়ুর চাপ বলয় ও বায়ু প্রবাহ, আজকের যে সেকেন্ড পার্টটা আমরা পড়বো, সেখানে বায়ুর যে বিভিন্ন রকম চাপ বলয় রয়েছে, অর্থাৎ বায়ুর চাপ বলয়কে আমরা 7টা ভাগে ভাগ করি, সেগুলো কিসের ভিত্তিতে, সেই সম্পর্কে কিন্তু আমরা জানবো। এবং এই চাপ বলয় এক একটি সম্পর্ক কিন্তু আমরা বিস্তারিত পড়বো। দেখো তাহলে, প্রথমে যেটা আসছে, যে উষ্ণতা, জলীয় বাষ্প, পৃথিবীর আবর্তন প্রভৃতির তারতম্যজনিত কারণে পৃথিবীর 7টি কিন্তু অঞ্চলে নিম্নচাপ ও উচ্চচাপ বলয় আকারে অবস্থান করছে। তাহলে টোটাল বায়ুচাপ বলয় কটি? সরি, টোটাল বায়ুচাপ বলয় কটি তাহলে? 7টি। সেটা কি, যে নিম্নচাপ এবং উচ্চচাপ বলয় আকারে কিন্তু অবস্থান করে এই 7টি। প্রথম যে নামটি, সেটি রয়েছে, দেখো, 1 নম্বর নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এটি কি রয়েছে? নিরক্ষীয় নিম্নচাপ বলয়। দেখো, নিরক্ষীয় অঞ্চল কোথায়? পৃথিবীর মাঝ বরাবর যে রেখা গেছে, তাকে নিরক্ষীয় রেখা বলে তো, এবং যার মান কিন্তু 0 ডিগ্রি। তাহলে নিরক্ষীয় রেখার আশেপাশে যে অঞ্চল, সেই অঞ্চলটাকে কিন্তু হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলে। অর্থাৎ এইটুকু অঞ্চলটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলে। এবং এর পরে 2 নম্বর ও 3 নম্বর কি রয়েছে? কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়। দেখো, এই যে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়, অর্থাৎ এইটুকু অংশে কিন্তু দেখা যাচ্ছে এই 2 নম্বর এবং 3 নম্বর ভাগটা। 4 নম্বর ও 5 নম্বর কি আছে? সুমেরু ও কুমেরু বৃত্তের প্রদেশীয় নিম্নচাপ বলে। তাহলে দেখো, প্রথমে নিম্নচাপ, তারপরে আবার উচ্চচাপ, তারপরে আবার কিন্তু হচ্ছে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ আর সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ। এবং 6 নম্বর আর 7 নম্বর রয়েছে সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয়। দেখো, এই একদম উত্তর মেরু, এই যে দক্ষিণ মেরু, এর কাছেই দেখো কুমেরু, দক্ষিণ মেরুতে কুমেরু এবং উত্তর মেরুতে কিন্তু রয়েছে
সুমেরু উচ্চচাপ বলয়। তাহলে এই প্রধান যে 7টি ভাগ রয়েছে সেই ভাগ সম্পর্কে কিন্তু আমাদের বিস্তারিত জানতে হবে। তোমাদের কিন্তু বায়ুচাপ বলয় এই যে ভাগগুলি সেগুলো কিন্তু মুখস্থ করতেই হবে। পরীক্ষায় কিন্তু খুব আসে এটা, তাই তোমরা কিন্তু ভালো করে এটা মনোযোগ দিয়ে শুনবে। প্রথমে আমরা যে ভাগটা নিয়ে আলোচনা করব সেটি কিন্তু হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয়। দেখো 1 নম্বর রয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তোমরা অবস্থান সম্পর্কে অলরেডি জেনে গেছো যে নিরক্ষীয় বায়ু, নিরক্ষীয় যে রেখা আছে তার আশেপাশের যে অঞ্চল সেটি কিন্তু নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে। তাহলে কত ডিগ্রি অক্ষাংশ রয়েছে? তাহলে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় লক্ষ্য করা যায় সেটি কিন্তু ইম্পর্টেন্ট। দেখো নিরক্ষরেখার উভয় পাশে গড়ে 5 ডিগ্রি অক্ষরেখার মধ্যে কিন্তু এই চাপ বলয়টি রয়েছে। তাহলে নিরক্ষীয় যে নিম্নচাপ বলয়, এই যে দেখো নিরক্ষীয় যে নিম্নচাপ বলয় সেটি কিন্তু 0 ডিগ্রি থেকে মাত্র 5 ডিগ্রি যে অক্ষাংশ, সেই অক্ষাংশের মধ্যে কিন্তু অবস্থান করছে এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়। উৎপত্তির কারণ কি? সারা বছর লম্ব সূর্যরশ্মির কারণে গড় উষ্ণতা কিন্তু সর্বদা বেশি। তোমরা সকলেই অলরেডি জেনে গেছো যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিন্তু সূর্যরশ্মি কিভাবে পড়ে। ধরো এখানে সূর্য রয়েছে, নিরক্ষীয় অঞ্চল এইটা, সূর্যরশ্মি কিন্তু এখানে লম্বভাবে পড়ছে, তাই না? তাহলে পৃথিবীর এই অঞ্চলগুলিতে সূর্যরশ্মি এখান থেকে যাচ্ছে, ফলে এই যা উষ্ণতা তার থেকে কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের উষ্ণতা কিন্তু যথেষ্ট বেশি হবে। তাই সারা বছর জলবায়ু কিন্তু একই রকম লক্ষ্য করা যায় এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত স্থানগুলিতে। আচ্ছা, এরপরে 2 নম্বর দেখো কি রয়েছে, স্থলভাগ অপেক্ষা জলভাগের বিস্তার বেশি এবং উষ্ণতা বেশি বলে আর্দ্রতাও সারা বছর খুব বেশি। আমাদের পৃথিবীতে আমরা বলি না যে 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাহলে স্থলভাগের অপেক্ষা কিন্তু জলভাগ আমাদের এই পৃথিবীতে বেশি রয়েছে। ফলে কি হচ্ছে, উষ্ণতা বেশি হলে আর্দ্রতা কিন্তু সারা বছর খুব বেশি। অর্থাৎ উষ্ণতা বেশি হলে কি হবে, নিরক্ষীয় অঞ্চলে যে জল থাকবে সেটি জলীয় বাষ্প হিসেবে কিন্তু ঘনীভবন প্রক্রিয়ায় মেঘের সৃষ্টি করবে, ফলে বৃষ্টিপাত হবে এবং আর্দ্রতাও কিন্তু সারা বছর খুব বেশি থাকবে। বৃষ্টিপাতও বেশি তাই আর্দ্রতা বেশি। নাম্বার 3, পৃথিবীর আবর্তন বেগ বেশি বলে ঊর্ধ্বগামী উষ্ণ আর্দ্র হালকা বায়ু কিন্তু বিক্ষিপ্ত হয়। পৃথিবীর আবর্তন বেগ কিন্তু বেশি, তাই যে উপরের দিকে যে ঊর্ধ্বগামী বায়ু সেটা কিন্তু বিক্ষিপ্ত হচ্ছে বা চারিদিকে ছড়িয়ে পড়ছে। আচ্ছা, তাহলে প্রথম যে পার্টটা হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এবার দেখো যে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলডামস কাকে বলা হয়। নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলডামস কেন বলা হয়? নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ আর্দ্র বায়ু হালকা বলে সর্বদা ঊর্ধ্বগামী। আমরা একটু আগেই জানলাম যে বায়ু হালকা হচ্ছে এবং তার ফলে কিন্তু সেটা ঊর্ধ্বগামী হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। ভূপৃষ্ঠের সমান্তরালে এখানে কোনো বায়ুপ্রবাহ ঘটে না বলে শান্ত থাকে, যা জাহাজ চলাচলের অসুবিধা ঘটায়। তাহলে আগেকার দিনে জাহাজ কিভাবে চলতো? পালতোলা জাহাজগুলো ছিল। তাহলে এই অঞ্চলে কিন্তু সমান্তরাল হওয়ার কারণে ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে বায়ুপ্রবাহ তেমন ঘটতো না, ফলে শান্ত থাকে, যা জাহাজ চলাচলে কিন্তু অসুবিধা ঘটাতো। তাই নাবিকরা এর নাম দেন ডোলডামস। তাহলে ডোলডামস এর অর্থ কি? ডোলের অর্থ হলো বোকা এবং রামসের অর্থ হলো কিন্তু খেয়াল। এটিকে নিরক্ষীয় অক্ষও কিন্তু বলা হয়। তাহলে তোমরা জানলে যে ডোলড্রামস কি। ডোলড্রামস কি বলতো? সহজ ভাষায় তোমাদের মতোই বল। হ্যাঁ, নিরক্ষীয় অঞ্চলে বায়ু হালকা থাকে এবং ঊর্ধ্বগামী হয়, ফলে ভূপৃষ্ঠের সমান্তরালে কিন্তু বায়ুটা তেমন কাজ করে না, পরিবেশটা শান্ত থাকে, ফলে জাহাজ চলাচলের জন্য অসুবিধা হয়। তাই ওই নাবিকরা সেই জায়গার নাম কি দেন? ডোলডামস। নিরক্ষীয় অক্ষও কিন্তু বলা হয় এই ডোলডামসকে। তাহলে তোমরা জানলে যে নিরক্ষীয় শান্ত বলয় বলা হয় ডোলডামসকে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো, এখানে ঊর্ধ্বগামী বায়ু প্রতিদিন বিকেলে বৃষ্টিপাত ঘটায়, তাই এই অঞ্চল হলো 4 o'clock শোয়ার রিজিয়ন। তাহলে কি আমরা পড়েছিলাম না যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বিকেল বেলার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটে প্রায় প্রতিদিনই, তাই তো? তাহলে সেইটাকে কি বলছি? 4 o'clock রেন। তাহলে এই যে ঊর্ধ্বগামী বায়ু সেটা কিন্তু প্রতিদিন উপর দিকে ঘনীভবন হয়ে মেঘের সৃষ্টি করছে, যে মেঘের সৃষ্টি করছে সেটা কিন্তু বৃষ্টি হিসেবে পৃথিবীতে ফিরে আসছে। ফলে 4 o'clock রেন কিন্তু বলা হচ্ছে কোন অঞ্চলকে? এই নিরক্ষীয়
জলবায়ু অঞ্চল বা নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলডামসকে বলা হয় 4 o'clock স্লাভ। আচ্ছা, তাহলে প্রথম যে পার্টটা গেল সেটি কিন্তু নিরক্ষীয় নিম্নচাপ বলয়। 2 নম্বর ও 3 নম্বর রয়েছে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় বা উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। অবস্থান কি? প্রথমে আমরা দেখেছিলাম যে নিরক্ষীয় যে নিম্নচাপ বলয় সেটি কিন্তু 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করছে। আচ্ছা, এই 2 নম্বর ও 3 নম্বর কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়ের অবস্থান কিভাবে হচ্ছে, যে উভয় গোলার্ধে অর্থাৎ উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে এই দুটি গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখা বরাবর এই চাপ বলয় দুটি বিস্তৃত। তাহলে কত, তোমরা ছবি দেখো ভালো করে। কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় অর্থাৎ নিরক্ষরেখার ঠিক পরে দেখো কর্কটীয় উচ্চচাপ বলয় আর মকরীয় উচ্চচাপ বলয়। এই দুটি 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখা বরাবর কিন্তু বিস্তৃত। উৎপত্তির কারণ কি? নাম্বার ওয়ান, নিরক্ষীয় অঞ্চলের ঊর্ধ্বগামী বায়ু আবর্তনের প্রভাবে বিক্ষিপ্ত হওয়ার পর শীতল ও ভারী হয়ে কর্কট ও মকর সংক্রান্তি বা মকর ক্রান্তির অঞ্চল বরাবর বায়ুর স্রোতরূপে নেমে আসে। তাহলে এই যে বায়ু নিরক্ষীয় অঞ্চলে যেটি ঊর্ধ্বগামী হচ্ছিল সেটি কিন্তু এই অঞ্চলে আসার পর বায়ুটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে এবং শীতল ও ভারী হয়ে কিন্তু কর্কট ও মকর ক্রান্তীয় অঞ্চল বরাবর কিন্তু বায়ুর স্বরূপে কিন্তু আবার পুনরায় নিচের দিকে নেমে আসছে। 2 নম্বর কি? মেরুবৃত্ত প্রদেশের শীতল ও ভারী বায়ু কোরিওলিস বলের প্রভাবে বিক্ষিপ্ত হয়ে কিন্তু এই দুই অঞ্চলে এসে পৌঁছায়, অর্থাৎ কোরিওলিস বল। তোমরা একটু পরেই পড়বে কোরিওলিস বল সম্পর্কে। মেরুবৃত্ত অঞ্চলে যে শীতল বায়ু, মেরু অঞ্চলে কি হয়, বায়ু শীতল হবে তো, তো সেই অঞ্চলে শীতল ও ভারী বায়ু কিন্তু এই কোরিওলিস বলে ফেলে, অর্থাৎ ডান দিকে হেলে কিন্তু এই বায়ু প্রবেশ করে এবং বিক্ষিপ্ত হয়ে এই কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়ে কিন্তু প্রবেশ করছে। তাহলে উৎপত্তির দুটি কারণ তোমরা জানলে। এরপরে দেখো, দেখো লেখা রয়েছে এখানে কর্কটীয় উচ্চচাপ বা অশ্ব অক্ষাংশ। এই অশ্ব অক্ষাংশ কি সেটা কিন্তু আমরা একটু জানবো, যে অশ্ব অক্ষাংশ কাকে বলা হচ্ছে। কর্কট ও মকরক্রান্তীয় অঞ্চলে শীতল ও ভারী বাতাস বায়ুস্রোত রূপে নেমে আসে। তাহলে কি জানালো, যে কর্কট ও মকরক্রান্তীয় অঞ্চলে শীতল ও ভারী বাতাস কিন্তু বায়ুস্রোত রূপে নিচের দিকে নেমে আসছে, একটু আগে তোমাদের যেটা পড়লে। এই দুটি অঞ্চল কিন্তু শান্ত বলয়। পালতোলা জাহাজের যুগে মধ্যপ্রাচ্য, ইউরোপ থেকে আমেরিকা ও পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জ অঞ্চলে ঘোড়া ভর্তি জাহাজ কিন্তু যাওয়ার সময় আন্টার্কটিকার উপর কর্কটীয় শান্ত বলয়ে জাহাজগুলি থেমে যেত। যেহেতু হাওয়া হচ্ছে না ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে বা সমুদ্র পৃষ্ঠ বরাবর হাওয়া হচ্ছে না, ফলে জাহাজগুলো কিন্তু থেমে যাচ্ছে। কি করতে হবে? জাহাজগুলোকে কিন্তু চলাচলের জন্য দাঁড় টেনে নিয়ে যেতে হবে। ফলে জাহাজের কিন্তু যদি বেশি ভার থাকে তাহলে দাঁড় টেনে নিয়ে যাওয়া খুব কষ্টকর তো। তাই তারা কি করতো, জাহাজের ভার কমানো ও পানীয় জলের ব্যয় সংকোচনের কারণে কথিত আছে এই ঘোড়াগুলিকে কিন্তু সমুদ্রে ফেলে দেওয়া হতো। এই ঘটনা থেকেই কর্কটীয় শান্ত বলয়ের নামকরণ করা হয়েছে অশ্ব অক্ষাংশ। তাহলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে অশ্ব অক্ষাংশ কোথায় লক্ষ্য করা যায়? হবে কি উত্তর, কর্কটীয় ও মকরীয় শান্ত বলয়কে কিন্তু অশ্ব অক্ষাংশ বলা হয়। তোমরা কারণটা সম্পর্কে জানলে, তাই তো? কি কারণ বলো তো গল্পের মতো? ভেরি গুড। তাহলে কি বললে, যে এই অঞ্চলে যখন জাহাজে করে ইউরোপ বা পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জে আসতো ইউরোপের লোকগুলো আমেরিকাতে যেত, তখন কিন্তু পালতোলা নৌকা ছিল এবং এই অশ্ব অক্ষাংশে বা কর্কটীয় মকর শান্ত বলয়ে প্রবেশ করলে সেখানে কিন্তু ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলটা শান্ত থাকতো, অর্থাৎ হাওয়া বাতাস তেমন হতো না। ফলে কি হতো, জাহাজগুলি কিন্তু থেমে যেত, জাহাজগুলি চলাচলের জন্য দাঁড় টেনে নিয়ে যাওয়া হতো এবং যেহেতু ঘোড়া নিয়ে আসা হতো, এই ঘোড়াগুলোর কি জল খেতে হবে, তাহলে জলের অপচয় হবে। আর কি হবে, যে ঘোড়া যত থাকবে তত কিন্তু জাহাজ আরো ভারী হবে। তাই জাহাজকে হালকা করার জন্য, যাতে দাঁড় টেনে নিয়ে যাওয়া যায়, তার জন্য ঘোড়াগুলোকে কিন্তু কথিত আছে এরকম সমুদ্রে ফেলে দেওয়া হতো। এই ঘটনা থেকেই কর্কটীয় মকরীয় শান্ত বলয়কে কিন্তু নামকরণ কি করা হয়েছে, অশ্ব অক্ষাংশ। মকরীয় শান্ত বলয়ের উৎপত্তি একই কারণে, মকরীয় শান্ত বলয়ের যে উৎপত্তি সেটাও কিন্তু একই কারণে হওয়ায় কর্কটীয় ও মকরীয় উভয় শান্ত বলয়কে কি বলা হয়,
অশ্ব অক্ষাংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো কাকে কর্কটীয় ও মুখীয় শান্ত বলয় বা অশ্ব অক্ষাংশ বলা হচ্ছে। এরপরে দেখো রয়েছে 4 নম্বর ও 5 নম্বর ভাগটি। কি কি? সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। তাহলে দেখো এই যে অঞ্চলটা, সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, তাই তো? তাহলে এই দুটি অঞ্চল হচ্ছে 4 নম্বর এবং 5 নম্বর। অবস্থান কি তোমরাই দেখে বলো। কত লেখা রয়েছে? 60 ডিগ্রি লেখা রয়েছে। তাহলে উভয় গোলার্ধে অর্থাৎ উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে উভয় গোলার্ধে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই চাপ বলয় কিন্তু বিস্তৃত। খুব ভালো করে মনে রাখবে যে সুমেরু ও কুমেরুবর্তী নিম্নচাপ বলয় 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি উভয় গোলার্ধে কিন্তু অক্ষরেখার মধ্যে বিস্তৃত। এর উৎপত্তির কারণ কি? নাম্বার ওয়ান, ক্রান্তীয় অঞ্চল অপেক্ষা এখানে কোরিওলিস বল বেশি বলে বায়ুর গতি বিক্ষেপ ঘটে। নাম্বার দুই, মেরু অঞ্চল থেকে আগত যে শীতল বায়ু সঙ্গে ক্রান্তীয় অঞ্চল থেকে আগত উষ্ণ আর্দ্র বায়ু সংঘর্ষে বায়ু ঊর্ধ্বগামী হয়। অর্থাৎ দেখো বায়ু এই এ, মেরু অঞ্চল থেকে এদিকে প্রবেশ করছে, আবার এখান থেকে এই বায়ু কিন্তু এদিকে যাচ্ছে। ফলে এই দুটি বায়ুর প্রবল সংঘর্ষের ফলে বায়ুগুলো কিন্তু হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। হুম। নাম্বার তিন, উষ্ণ সমুদ্র স্রোত এই অঞ্চলে প্রচুর তাপ বয়ে নিয়ে আসে, যা এই অঞ্চলের উষ্ণতা কিন্তু বাড়িয়ে তোলে। তাহলে কি হচ্ছে যে উষ্ণ যে সমুদ্র উপরে যে স্রোত সৃষ্টি হয় সেই উষ্ণ সমুদ্র স্রোত কিন্তু এই অঞ্চলে প্রচুর পরিমাণে তাপটা কিন্তু বয়ে নিয়ে আসে। ফলে এই অঞ্চলের যে উষ্ণতা সেটি কিন্তু যথেষ্ট বেড়ে যায়। 6 ও 7, একদম 6-7 মানে লাস্টের যে অংশটা, অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু কি রয়েছে? কুমেরু উচ্চচাপ এবং সুমেরু উচ্চচাপ। তাহলে নাম্বার 6 ও 7 কি হলো? কুমেরু ও সুমেরু উচ্চচাপ বলয়। অবস্থান, উভয় গোলার্ধের 80 ডিগ্রি অক্ষরেখা থেকে শেষ পর্যন্ত কিন্তু বা মেরু অঞ্চল পর্যন্ত কিন্তু এই চাপ বলয় দুটি বিস্তৃত। অর্থাৎ এই শেষ কত? 90 ডিগ্রি তো? তাহলে 80 ডিগ্রি অক্ষরেখার পর থেকে কিন্তু এই দুটি যে উচ্চচাপ বলয় যেটাকে সুমেরু ও কুমেরু নামে পরিচিত সেই দুটি কিন্তু বিস্তৃত। উৎপত্তির কারণ কি? দুই মেরু অঞ্চলে সর্বদা ঠান্ডা এত বেশি যে বায়ু অত্যন্ত শীতল ও ভারী ও শুষ্ক ও অধিক ঘনত্বযুক্ত, যা উচ্চচাপ সৃষ্টির মূল কারণ। তাহলে উচ্চচাপ কেন সৃষ্টি হচ্ছে? দুটি মেরু অঞ্চল, সেখানে কি হয়? প্রচন্ড ঠান্ডা থাকে। তাহলে ঠান্ডা এত বেশি হওয়ায় বায়ু কিন্তু শীতল ও ভারী হয়ে যাচ্ছে। ফলে বায়ুর যে ঘনত্ব সেটা খুব বেশি হচ্ছে, যার ফলে উচ্চচাপটা কিন্তু সৃষ্টি করছে। দেখো এই যে সুমেরু উচ্চচাপ এবং কুমেরু উচ্চচাপ। এবার রয়েছে দেখো উৎপত্তির কারণ। 1 নম্বর, দুই মেরু অঞ্চলের সর্বদা ঠান্ডা এত বেশি যে বায়ু, এটা আমরা জানলাম, এটা আমার হয়ে গেছে 1 নম্বর। 2 নম্বরটা আমরা জানবো যে কোরিওলিস বল এখানে সর্বাধিক হওয়ায় বায়ু বিক্ষিপ্ত হওয়ার কথা, কিন্তু ঠান্ডা বায়ুর ঘনত্ব এত বেশি যে কোরিওলিস বলও কিন্তু সেই বায়ুকে বিক্ষিপ্ত করতে পারে না। তাহলে কি বলছে যে এই যে কোরিওলিস বল সেটা সর্বাধিক কোথায় থাকে? মেরু, মেরু যে অঞ্চল সেই মেরু অঞ্চল, অর্থাৎ যেখানে বরফ সবসময় পড়ছে। এবং কোরিওলিস বল বলে যে প্রভাব সব থেকে কম কোথায়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। এই দুটো কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো যে সুমেরু কুমেরু উচ্চচাপ বলয় দুটি 80 ডিগ্রির পর থেকে শেষ পর্যন্ত যে অক্ষাংশ রয়েছে সেই অক্ষাংশের মধ্যে বিস্তৃত। এবং উৎপত্তির দুটি কারণ কিন্তু আমরা জানলাম। এরপরে রয়েছে দেখো স্টুডেন্ট, বায়ুচাপ বলয়ের অবস্থান পরিবর্তন। দেখো সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণ হয় কিন্তু তোমরা কিন্তু আগেই জেনে গেছো, তাই তো? তাহলে সূর্যের যে উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সাথে সাথে বায়ুর যে চাপ বলয়গুলি সেগুলো কিন্তু উত্তর ও দক্ষিণ দিকে কিন্তু সর্বাধিক 5 ডিগ্রি থেকে 15 ডিগ্রি কিন্তু সরে যায়। দেখো সেটা কিন্তু 5 থেকে 10 ডিগ্রি কিন্তু সরে যাচ্ছে সূর্য। তাহলে উচ্চ অক্ষাংশের বায়ুচাপ বলয়গুলির তুলনায় নিম্ন অক্ষাংশের বায়ুচাপ বলয়গুলি কিন্তু বেশি সরে। আবার আবার সমুদ্র থেকে মহাদেশে বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তন হয় অধিক, সর্বাধিক। সেটা কত? 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি। তাহলে কি জানলাম আমরা? যে সূর্যের যে উত্তরায়ণ ও দক্ষিণায়ন হয় সেখানে কিন্তু উত্তর ও দক্ষিণে সর্বাধিক 5 থেকে 15 ডিগ্রি কিন্তু সরে যায়। সব থেকে বেশি সরে কোথায়?
যে সমুদ্র থেকে মহাদেশে যে বায়ুচাপ বলয়গুলি সৃষ্টি হয় সেখানে কিন্তু তার সীমানা পরিবর্তন করে 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি পর্যন্ত। আচ্ছা, এর ফলাফল কি? দেখো, নাম্বার ওয়ান, বায়ুচাপ সরে যায় বলেই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল শীতকালে কর্কটীয় ও মকরীয় শান্ত বলয় মুক্ত হয়, যার কারণে সমুদ্র থেকে পশ্চিম বায়ুর দিকে কিন্তু শীতকালে বৃষ্টিপাত ঘটায়। তাহলে এরকম শীতকালে পশ্চিম বায়ু প্রবেশ করে বৃষ্টিপাত ঘটায়, এরকম একটা জায়গা কিন্তু আমরা অঞ্চল জানি কি? তোমরা বলতে পারবে যে কোন জলবায়ু অঞ্চলে এরকম শীতকালে বৃষ্টিপাত ঘটে? তোমরা কিন্তু গত বছর ক্লাস 9-এ পড়ে এসেছো, বলো তো। ভেরি গুড, খুব ভালো বলেছো যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে এরকম সমুদ্র শীতকালে কর্কটীয় ও মকরীয় শান্ত বলয় মুক্ত হয়, যার কারণে সমুদ্র থেকে কিন্তু পশ্চিম বায়ু প্রবেশ করে সেখানে বৃষ্টিপাত ঘটায়। নাম্বার দুই, গ্রীষ্মকালে গ্রীষ্মকালে নিরক্ষীয় নিম্নচাপ বলয় আমাদের দেশের মাঝ বরাবর সরে এসে এবং বলয়টি বায়ুচাপ কক্ষে ভেঙে মৌসুমী অক্ষ হিসেবে কিন্তু অবস্থান করে, যার টানেই মৌসুমী বায়ু কিন্তু ভারতে প্রবেশ করে। তোমরা আমাকে বলো তো, ভারতের জলবায়ু কি প্রকৃতির? মৌসুমী, ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির, তাই তো? তাহলে এই মৌসুমী বায়ু ভারতবর্ষে প্রবেশ করছে কিভাবে? যে নিরক্ষীয় যে নিম্নচাপ বলয় রয়েছে, সেই বলয়টা আমাদের দেশের মাঝ বরাবর সরে আসলে বলয়টি কিন্তু বায়ুকক্ষ ভেঙে মৌসুমী অক্ষ হিসেবে আমাদের এখানে অবস্থান করছে এবং প্রবেশ করছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে বায়ুচাপ বলয়ের কিন্তু স্থান পরিবর্তন করছে, তাই তো? যার ফলে মৌসুমী অক্ষ কিন্তু আমাদের দেশের দিকে সরে এসে অবস্থান করছে, যার টানেই জুন জুলাই মাসে কিন্তু আমাদের দেশ ভারতবর্ষে এই মৌসুমী বায়ু প্রবেশ করছে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো বায়ু প্রবাহ। দেখো, আমরা কিন্তু আজকে বায়ু প্রবাহ চ্যাপ্টার শুরু করছি এবং আজকে আমরা বায়ুপ্রবাহ কাকে বলে বা বায়ুপ্রবাহের কারণ সম্পর্কে জানবো, এবং এর পরবর্তী ক্লাসে আমরা বায়ুপ্রবাহের যে বিভিন্ন ধরন রয়েছে সেই ধরনগুলো সম্পর্কে জানবো। কিন্তু আজকে কেবলমাত্র আমরা বায়ুপ্রবাহ কাকে বলে এবং বায়ুপ্রবাহের কারণগুলো কি সেই সম্পর্কে জানবো। দেখো, বায়ুপ্রবাহ কাকে বলে? উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু চলাচল হয়, সেটাই হলো কিন্তু বায়ুপ্রবাহ। উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু কিন্তু সবসময় নিম্নচাপ অঞ্চলের দিকে সমান্তরালে প্রবেশ করে, এটাকে আমরা কি বলবো? বায়ুপ্রবাহ। বায়ু চাপের তারতম্যের হলে তখন কিন্তু বায়ুপ্রবাহ ঘটে। আমরা বায়ুচাপের সম্পর্কে আগে পড়ে এসেছি যে বায়ুচাপের ফলেই কিন্তু বায়ুপ্রবাহের সৃষ্টি হয়, জেনেছিলাম তো? দেখো, এখানে তাই লেখা যে বায়ুচাপের তারতম্য হলেই তখনই কিন্তু বায়ুপ্রবাহ ঘটে। তাই টেড ওয়ার্থ এর মতে, একজন বিজ্ঞানী, ভূবিজ্ঞানী, তিনি কি বলছেন যে বায়ু হলো প্রাকৃতিক শক্তি। তাহলে বায়ু কি? বায়ু কিন্তু হলো প্রাকৃতিক শক্তি যা ভূপৃষ্ঠের বায়ু চাপের সমতা রক্ষা করছে। দেখো, এই যে বায়ু প্রবাহ, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে অঞ্চলের দিকে কিন্তু বায়ু ক্রমশ প্রভাবিত হচ্ছে। এবারে আমরা জানবো যে বায়ু প্রবাহের কারণ কি। নাম্বার ওয়ান, বায়ুচাপের তারতম্য বা বায়ু ঢালের শক্তির জন্য কিন্তু এই বায়ুপ্রবাহ সৃষ্টি হয়। দেখো, বায়ুচাপের তারতম্য বায়ুপ্রবাহের মূল কারণ। বায়ুচাপের তারতম্য অর্থাৎ বায়ুচাপ সব জায়গায় সমান নয়, তাহলে বায়ুচাপটা যেখানে যেরকম সেই অনুযায়ী কিন্তু বায়ুপ্রবাহ সৃষ্টি হচ্ছে। বায়ু সর্বদা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে কিন্তু বয়ে যায়। বায়ুর গতিবেগ নির্ধারিত হয় বায়ু ঢালের, যে বায়ুচাপের যে ঢাল তার শক্তির উপর। ঢাল যদি বেশি থাকে তাহলে খুব দ্রুত গতিতে বায়ু প্রবেশ করবে। বায়ুচাপের ঢাল যত বাড়ে বায়ুর গতিবেগ কিন্তু তত বাড়ে। তাহলে কি দাঁড়ালো? যে বায়ুচাপের তারতম্য বা বায়ু ঢালের শক্তির জন্য কিন্তু বায়ু প্রবাহের সৃষ্টি হচ্ছে, এক নম্বর। এরপরে 2 নম্বর কি রয়েছে দেখো, রয়েছে পৃথিবীর আবর্তন ও কোরিওলিস বল। পৃথিবীর আবর্তনে কিন্তু সৃষ্টি হয় এই কোরিওলিস বল। কোরিওলিস বলটা কি? এই বলের প্রভাবে নিরক্ষীয়রেখার শূন্য এবং মেরু অঞ্চলে কিন্তু সর্বাধিক। তাহলে কোরিওলিস বল সর্বাধিক কাজ করে কোথায়? মেরু অঞ্চলে বা মেরুর দিকে। আর সর্বনিম্ন বা শূন্য থাকে কোথায়? নিরক্ষীয় অঞ্চলে। তোমরা দেখো, এই যে এখানে কোরিওলিস বল কিন্তু শুরু হচ্ছে মেরুর দিকে, কিন্তু যথেষ্ট বেশি কাজ করছে, আর এখানে কিন্তু তেমন কাজ করে না। এই বলের প্রভাবে বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়, যাকে আমরা কি বলি?
ফেরেলের সূত্র, তাই না? তাহলে কোরিওলিস বলটা কি ভালো করে জানবে যে কোরিওলিস বলের প্রভাবেই কিন্তু বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে দেখো, এই উপর দিকে দেখো, উপর দিকে কি উত্তর গোলার্ধ, তো তাহলে উত্তর গোলার্ধে এবং ডান দিকে বেঁকে প্রভাবিত হয়, এবং দক্ষিণ গোলার্ধে কিন্তু বাম দিকে বেঁকে প্রভাবিত হয়, যা আমরা ফেরেলের সূত্র নামেও কিন্তু চিনি। এই ফেরেলকে বিজ্ঞানী উইলিয়াম ফেরেলের নাম অনুসারে 1855 সালে এই তত্ত্বটি তিনি পরিচয় দেন। তার নাম অনুসারেই কিন্তু দেওয়া হয় এটিকে ফেরেলের সূত্র। আচ্ছা, এরপরে 3 নম্বর রয়েছে দেখো বাইস ব্যালেট সূত্র। বায়ু প্রবাহের আরো একটি কারণ কিন্তু হলো এই বাইস ব্যালেটের সূত্র। 1857 সালে ডাচ আবহাওয়াবিদ বাইস ব্যালেট বায়ুচাপের তারতম্য ও বায়ু প্রবাহের মধ্যে একটা সম্পর্ক নির্ধারণ করেন। তাহলে কি, বায়ুর যে চাপ আর বায়ু প্রবাহ এই দুটোর মধ্যে একটা সম্পর্ক নির্ধারণ করেন। তার মতে উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের দিককে পিছন করে দাঁড়ালে ডান দিকের উচ্চচাপ এবং বাম দিকে নিম্নচাপ থাকে। দেখো এখানে দাঁড়িয়েছে, উত্তর গোলার্ধে দাঁড়ালে বায়ুর চাপ বেশি কোথায় হচ্ছে আর বায়ুর চাপ কম কোথায় হচ্ছে। তাহলে দেখো, বাম দিকে নিম্নচাপ থাকছে আর ডান দিকে থাকছে উচ্চচাপ। দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, আর এটিকেই কিন্তু বলা হচ্ছে বাইস ব্যালেটের সূত্র। তাহলে কি, বাইস ব্যালেটকে একজন ডাচ ভূবিজ্ঞানী, তিনি 1857 সালে কিন্তু বায়ু চাপ এবং বায়ু প্রবাহ এই দুটোর সম্পর্ক করেন। কি বলেন তিনি? তিনি বলেন উত্তর গোলার্ধের দিকে দাঁড়ালে বায়ু প্রবাহের দিকে পিছন করে দাঁড়ালে কি হবে, ডান দিকে উচ্চচাপ এবং বাম দিকে নিম্নচাপ। আবার দক্ষিণ গোলার্ধে এটা কিন্তু বিপরীত অবস্থান করবে। এটিকে বলা হয় বাইস ব্যালেটের সূত্র। নাম্বার 4 কি, ঘর্ষণের প্রভাব। ভূপৃষ্ঠের সাথে বায়ুর সংঘর্ষ বায়ু ধীর গতি সম্পন্ন হয়। তাহলে ভূপৃষ্ঠে কিন্তু বায়ুর যে গতিবেগ সেটি কিন্তু কম, কারণ কি, বিভিন্ন বস্তুর সাথে সংঘর্ষ করে, তাই তো। উচ্চতা যত বাড়ে বাধা তত কম। যত আমরা উপরের দিকে যাব তত গাছপালা থাকবে না, ঘর বাড়ি থাকবে না, তাহলে যত উপরের দিকে যাব বায়ুর গতিবেগ কিন্তু তত বাড়বে। সংঘর্ষিত কারণেই স্থলভাগ অপেক্ষা সমুদ্র বায়ুর বেগ বেশি। সমুদ্রে বায়ু বিনা বাধায় চলাচল করতে পারে। ফলে কি, সেই স্থল আমাদের যেখানে বসবাস করি সেই স্থলভাগের তুলনায় কিন্তু সমুদ্রের উপরে কিন্তু এই বায়ুর বেগটা যথেষ্ট বেশি। তাহলে এই চারটি কিন্তু রয়েছে তোমাদের বায়ু প্রবাহের কারণ সম্পর্কে। আচ্ছা, এরপরে একটু দেখে নেবো আমরা যে কোরিওলিস বলটা আমরা পড়ছিলাম না, এই কোরিওলিস বলটা সম্পর্কে। পৃথিবীর আবর্তনের প্রভাবে বায়ু প্রতিনিয়ত বায়ুর উপর যে শক্তি কাজ করে তা হলো কিন্তু কোরিওলিস বল। কি বলছে, যে পৃথিবীর আবর্তনের প্রভাবে প্রবাহিত বায়ুর উপর যে শক্তি কাজ করে তাকে আমরা কি বলবো, কোরিওলিস বল। 1835 সালে ফরাসি বিজ্ঞানী জি ডি কোরিওলিস প্রথম এই শক্তির উদ্ভাবন করেন, এবং তার নাম অনুসারেই কিন্তু নামকরণ করা হয় কোরিওলিস বল। এর গুরুত্ব কি? এটি বায়ুপ্রবাহের দিকের সাথে সমকোণে কাজ করে। তাহলে দেখো, এটি এই যে কোরিওলিস বল, যেটি বায়ুপ্রবাহের দিকের সাথে কিন্তু সমকোণে কাজ করছে। 2 নম্বর, এর প্রভাবে বায়ুর বেগের কোনো হেরফের হয় না। 3 নম্বর কি, বায়ুর বেগ যত বাড়ে এই বলের প্রভাবে বিক্ষেপ কিন্তু তত বাড়ে। তাহলে কি বলছে, যে বায়ুর বেগটা যত বেড়ে যাবে তত কিন্তু এর বিক্ষেপটা দিক বিক্ষেপ, অর্থাৎ একদিকে যাচ্ছিল সেখান থেকে অন্যদিকে কিন্তু চলে যাবে। বায়ুর বেগের উপরে কিন্তু সেটি নির্ভর করে। ঠিক আছে, তাহলে এই তিনটি হচ্ছে কোরিওলিস বলের গুরুত্ব। আশা করি তোমরা বিষয়টা সম্পর্কে অবগত হয়েছে, বায়ু প্রবাহ কারণ সম্পর্কে। এর পরবর্তী ক্লাসে আমরা তোমাদের সাথে কি আলোচনা করবো বলতো, যে বিভিন্ন ধরনের যে বায়ু প্রবাহ রয়েছে, যেমন নিয়ত বায়ু প্রবাহ, তারপরে সাময়িক বায়ু, আকস্মিক বায়ু, স্থানীয় বায়ু, এই বায়ু প্রবাহ সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। যেটুকু আমরা পড়েছি সেখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে সেগুলো একটু আমরা দেখে নেব। দেখো, প্রথম রয়েছে বায়ুচাপ বলয় কয় প্রকার ও কি কি। বলো, বায়ুচাপ বলয় কয় প্রকার? ভেরি গুড, 7 প্রকার। তাহলে সেই 7 প্রকারগুলি কি কি? 1 নম্বর কি, নিরক্ষীয় নিম্নচাপ বলয়। 2 নম্বর ও 3 নম্বর কি, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়। আচ্ছা, 4 নম্বর আর 5 নম্বর সুমেরু আর কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এবং 6 নম্বর আর 7 নম্বর হচ্ছে কি বলো,
সুমেরু আর কুমেরু উচ্চচাপ বলয়, তাই তো? তাহলে এই 7টি রয়েছে। ভেরি গুড। দেখো এরপরে রয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অবস্থান লেখো। অর্থাৎ কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় অবস্থান করে, বলো। ভেরি গুড। নিরক্ষীয় অঞ্চলের যেখান থেকে শুরু, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষাংশের মধ্যেই কিন্তু এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় অবস্থান করে। নাম্বার 3, ডোলড্রামস কোন বলয়ে লক্ষ্য করা যায়, বলো। কোন বলয়ে? ভেরি গুড। নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে কিন্তু ডোলড্রামস লক্ষ্য করা যায়। কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় লক্ষ্য করা যায়, বলো। নিরক্ষরেখার পরেই ঠিক রয়েছে। ভেরি গুড। 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কিন্তু এই কর্কটীয় ও মকর উচ্চচাপ বলয় লক্ষ্য করা যায়। তারপরে দেখছি দেখো যে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় অবস্থিত, বলো কত ডিগ্রি? সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় কিন্তু। ভেরি গুড। যে 80 ডিগ্রির পর থেকে অক্ষাংশে যে স্থানগুলি রয়েছে সেগুলোতে কিন্তু এই সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় লক্ষ্য করা যায়। 6 নম্বর রয়েছে দেখো, কোরুলিস বল সর্বাধিক ও সর্বনিম্ন কোথায়? সর্বাধিক কোথায়? মেরুর দিকে। ভেরি গুড। আর সর্বনিম্ন নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের কাছাকাছি কিন্তু এই কোরুলিস বলের কম। এবারে নাম্বার 7 কি বলছে যে কোরুলিস বল কি, বলো কোরুলিস বল কি? আচ্ছা, দেখো পৃথিবীর আবর্তনের প্রভাবে প্রবাহিত বায়ুর উপর যে শক্তি কাজ করে সেটাকেই আমরা কি বলবো? কোরিওলিস বল। মনে থাকবে। এবং লাস্ট যে রয়েছে দেখো বায়ু প্রবাহের কারণগুলি লেখো। 4টে প্রধান কারণ ছিল, কি কি বলতো? নাম্বার 1, যে বায়ুচাপের তারতম্য বা বায়ু ঢালের সাথে যুক্ত বা ঢালের শক্তি 1 নম্বর। 2 নম্বর কি? পৃথিবীর আবর্তন ও কোরিওলিস বল। 3 নম্বর কি? 22 ব্যালেট সূত্র। এবং 4 নম্বর হচ্ছে কিন্তু ঘর্ষণের প্রভাব। এই 4টি কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্তই। তাহলে গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব বললাম? বিভিন্ন রকম যে বায়ু প্রবাহ রয়েছে, যেমন নিয়ত বায়ু, আয়ন বায়ু, তারপরে স্থানীয় বায়ু, তাই না? আকস্মিক বায়ু। এই বায়ুগুলো নিয়ে কিন্তু পরের ক্লাসে আমরা আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ ক্লাস।